पहला हाथ एप्स्टीन, दूसरा हाथ अदानी पर क्रिमिनल केस और बीच में नरेंद्र मोदी का गला। बीजेपी ने पिछले 10-15 साल में अपना पूरा का पूरा फाइनेंशियल सिस्टम अदानी जी की कंपनी में डाल दिया है। हजारों शेल कंपनियां हैं। भाई और बहनों, अमेरिकनों ने अदानी जी पर क्रिमिनल केस लगा दिया है। अमेरिका और डोनाल्ड ट्रंप नरेंद्र मोदी को धमका रहे हैं, कह रहे हैं कि भैया अगर तूने साइन नहीं किया तो ये हम खोल देंगे। और इसीलिए सिर झुका के नरेंद्र मोदी जी ने यूएस इंडिया डील साइन की है। ভারতের গণতন্ত্র নাকি কর্পোরেট সাম্রাজ্যের উত্থান, দেশ চালাচ্ছে সরকার নাকি কয়েকজন ধনী শিল্পপতি। একদিকে নরেন্দ্র মোদীর নতুন ভারত, একের পর এক এক্সপ্রেসওয়ে, বিমানবন্দর, ডিজিটাল উন্নয়ন আর বিশ্বের শক্তিশালী অর্থনীতি হওয়ার স্বপ্ন। অন্যদিকে রাহুল গান্ধীর বিস্ফোরক অভিযোগ, দেশের সম্পদ ধীরে ধীরে চলে যাচ্ছে কিছু নির্দিষ্ট শিল্প গোষ্ঠীর হাতে। আদানি হিন্ডেনবার্গ রিপোর্ট, আমেরিকার তদন্ত, আর সেই সঙ্গে উঠছে এক ভয়ঙ্কর প্রশ্ন, ভারতে কি সত্যি বাড়ছে ঘনিষ্ঠ পুঁজিবাদ, অর্থাৎ সরকার আর বড় শিল্প গোষ্ঠীর অস্বাভাবিক ঘনিষ্ঠ সম্পর্ক? কেন বারবার আদানি গোষ্ঠীকে ঘিরে আন্তর্জাতিক বিতর্ক তৈরি হচ্ছে? কেন রাহুল গান্ধী সংসদে দাঁড়িয়ে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করলেন? কেন তিনি বিজেপিকে বললেন সুট বুটের সরকার? আর কেন বিরোধীরা দাবি করছে দেশের অর্থনীতি এখন সাধারণ মানুষের নয়, বরং কিছু বড় ব্যবসায়িক গোষ্ঠীর স্বার্থে পরিচালিত হচ্ছে? কিন্তু এখানেই আছে সবচেয়ে বড় মোড়। যে মামলাকে ঘিরে বিশ্বজুড়ে তোলপাড় শুরু হয়েছিল, সেই মামলাতেই এখন সমঝোতার ইঙ্গিত। কোটি কোটি টাকার জরিমানা, কিন্তু অপরাধ স্বীকার নয়। তাহলে কি রাহুল গান্ধীর অভিযোগ দুর্বল হয়ে গেল, নাকি এই বিতর্ক আরো বড় রাজনৈতিক বিস্ফোরণের দিকে এগোচ্ছে? 2026-এর নির্বাচনের আগে এই লড়াই শুধু বিজেপি বনাম কংগ্রেস নয়, এটি ধনী শিল্প গোষ্ঠীর ক্ষমতা বনাম সাধারণ মানুষের অধিকারের লড়াই। এটি ভারতের অর্থনীতি, গণতন্ত্র এবং রাষ্ট্র ক্ষমতার ভবিষ্যৎ নিয়ে এক বড় আদর্শগত সংঘর্ষ। আজকের ভিডিওতে আমরা জানবো রাহুল গান্ধী কেন বারবার আদানি গোষ্ঠীকে নিশানা করছেন, কেন ঘনিষ্ঠ পুঁজিবাদ এখন ভারতের রাজনীতির সবচেয়ে বড় বিতর্ক, আর এই ইস্যু সত্যি কি নরেন্দ্র মোদী সরকারের জন্য বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে উঠছে। নমস্কার, আমি স্নেহা মুখার্জি আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন খবরের পেছনের খবর। ভারতের রাজনীতিতে ক্রনি ক্যাপিটালিজম শব্দটি এখন শুধু অর্থনৈতিক পরিভাষা নয়, বরং এটি একটি বড় রাজনৈতিক অস্ত্রে পরিণত হয়েছে। বিশেষ করে রাহুল গান্ধী গত কয়েক বছরে বিজেপি সরকার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে এই অভিযোগকে ধারাবাহিকভাবে সামনে এনে এক নতুন রাজনৈতিক ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেছেন। তার বক্তব্য, ভারতের অর্থনীতি ও রাষ্ট্র ক্ষমতা ধীরে ধীরে কয়েকটি বড় কর্পোরেট গোষ্ঠীর প্রভাবাধীন হয়ে পড়ছে এবং সরকারের বহু নীতি সাধারণ মানুষের চেয়ে বড় শিল্প গোষ্ঠীর সুবিধাকে বেশি গুরুত্ব দিচ্ছে। এই অভিযোগের মধ্য দিয়ে রাহুল গান্ধী নিজেকে সাধারণ মানুষের কণ্ঠস্বর এবং বিজেপিকে কর্পোরেট ঘনিষ্ঠ সরকার হিসেবে তুলে ধরতে চাইছেন। এই রাজনৈতিক ন্যারেটিভের শুরু আজকের নয়। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই রাহুল গান্ধী বিজেপিকে সুট বুট কি সরকার বলে আক্রমণ করেছিলেন। তার দাবি ছিল সরকার কৃষক, শ্রমিক, ছোট ব্যবসায়ী বা মধ্যবর্তীর চেয়ে বড় ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করছে। সেই সময় এই স্লোগান রাজনৈতিকভাবে যথেষ্ট জনপ্রিয় হয়ে উঠেছিল, কারণ বিরোধীরা মনে করছিল যে বিজেপির উন্নয়ন মডেল মূলত বড় কর্পোরেট বিনিয়োগের উপর দাঁড়িয়ে আছে। রাহুল গান্ধী এই ইমেজকে আরো শক্তিশালী করতে বারবার সাধারণ মানুষের আর্থিক সংকটের সঙ্গে কর্পোরেট বৃদ্ধির তুলনা টেনেছেন। সবচেয়ে বড় বিতর্ক তৈরি হয় আদানি গ্রুপকে কেন্দ্র করে। 2023 সালে মার্কিন সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চ একটি রিপোর্ট প্রকাশ করে আদানি গ্রুপের বিরুদ্ধে আর্থিক অনিয়ম, শেয়ার কারসাজি এবং ঋণ সংক্রান্ত গুরুতর অভিযোগ তোলে। এই রিপোর্ট প্রকাশের পর রাহুল গান্ধী সরাসরি নরেন্দ্র মোদী সরকারকেই নিশানা করেন। সংসদে দাঁড়িয়ে তিনি প্রশ্ন তোলেন, কিভাবে আদানি গ্রুপ এত দ্রুত ভারতের অন্যতম শক্তিশালী ব্যবসায়িক সাম্রাজ্যে পরিণত হলো? কেন প্রধানমন্ত্রী মোদীর বিদেশ সফরের পরে বিভিন্ন দেশে আদানির ব্যবসা সম্প্রসারণ ঘটলো? কেন দেশের গুরুত্বপূর্ণ বিমানবন্দর, বন্দর এবং অবকাঠামো প্রকল্পের বড় অংশ নির্দিষ্ট একটি গোষ্ঠীর হাতে গেল? সম্প্রতি আবারও আন্তর্জাতিক বিতর্কের কেন্দ্র হয়ে উঠে এসেছে আদানি গ্রুপ। আমেরিকায় গৌতম আদানি ও তার ব্যবসায়িক গোষ্ঠীকে ঘিরে যে তদন্ত শুরু হয়েছিল, তা শুধু অর্থনৈতিক মহলই নয়, ভারতের রাজনৈতিক অঙ্গনেও বড় আলোড়ন তৈরি করেছে। বিশেষ করে বিরোধীরা এই ঘটনাকে ক্রনি ক্যাপিটালিজম বিতর্কের সঙ্গে জুড়ে বিজেপি সরকার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করতে শুরু করেছে। মূল বিতর্কের সূত্রপাত মার্কিন ডজ অর্থাৎ ডিপার্টমেন্ট অফ জাস্টিস এবং সেক অর্থাৎ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এর তদন্ত ঘিরে। অভিযোগ উঠে আদানি গ্রুপ নাকি ভারতের একটি সোলার পাওয়ার প্রজেক্ট পাওয়ার জন্য ভারতীয় সরকারি আধিকারিকদের ঘুষ দেওয়ার পরিকল্পনার সঙ্গে যুক্ত ছিল। পাশাপাশি মার্কিন বিনিয়োগকারীদের কাছে কোম্পানির আর্থিক তথ্য ও অ্যান্টি
ব্রিবেরি পলিসি নিয়ে বিভ্রান্তকর তথ্য দেওয়া হয়েছে বলে অভিযোগ সামনে আসে। এই খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়ার পর আদানি গ্রুপের শেয়ারে বড় ধাক্কা লাগে এবং বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। এই ঘটনাকে ঘিরে ভারতের রাজনীতিতেও তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। রাহুল গান্ধী এবং বিরোধীরা সরাসরি প্রশ্ন তুলতে শুরু করেন, কেন বারবার আদানি গ্রুপকে কেন্দ্র করে আন্তর্জাতিক স্তরে বিতর্ক তৈরি হচ্ছে, কেন দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো, বিমানবন্দর, বন্দর ও বড় প্রকল্পে নির্দিষ্ট একটি কর্পোরেট গোষ্ঠীর এত বড় উপস্থিতি। বিরোধীদের অভিযোগ সরকার ও কর্পোরেটর সম্পর্কে অত্যন্ত ঘনিষ্ঠ হয়ে উঠেছে এবং সেই কারণে তদন্ত বা জবাবদিহির ক্ষেত্রে স্বচ্ছতা দেখা যাচ্ছে না। রাহুল গান্ধী এই ঘটনাকে রাজনৈতিকভাবে বড় ইস্যুতে পরিণত করেন। তিনি দাবি করেন ভারতের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং আন্তর্জাতিক মহলেও প্রশ্ন উঠেছে। এমনকি তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কম্প্রোমাইজড পিএম বলেও আক্রমণ করেন। তার অভিযোগ ছিল সরকার দেশের অর্থনৈতিক স্বার্থের চেয়ে আদানি গ্রুপকে রক্ষা করতেই বেশি আগ্রহী। তবে এই মামলায় সম্প্রতি বড় মোড় এসেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী মার্কিন ডজ গৌতম আদানির বিরুদ্ধে ক্রিমিনাল ফ্রড চার্জেস প্রত্যাহারের পথে এগোচ্ছে। একই সঙ্গে সেকের সিভিল ফ্রড মামলাও সেটেলমেন্টের দিকে যাচ্ছে বলে খবর প্রকাশিত হয়েছে। রিপোর্ট অনুযায়ী গৌতম আদানি ও সাগর আদানি মিলে প্রায় $18 মিলিয়ন জরিমানা দিতে রাজি হয়েছে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই সেটেলমেন্ট করা হচ্ছে উইদাউট এডমিটিং অর ডিনাইং রং ডুইং, অর্থাৎ কোনো অপরাধ স্বীকার না করেই সমঝোতার মাধ্যমে বিষয়টি মেটানোর চেষ্টা চলছে। এই খবর সামনে আসার পর বাজারে তৎক্ষণাৎ ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যায়। আদানি গ্রুপের বিভিন্ন কোম্পানির শেয়ার দ্রুত বাড়তে শুরু করে। বিনিয়োগকারীদের একাংশ মনে করছে আইনি অনিশ্চয়তা কমে গেলে আদানি গ্রুপ আবার আন্তর্জাতিক বিনিয়োগ এক্সপেনশন প্ল্যানে গতি আনতে পারবে। অন্যদিকে আদানি গ্রুপ শুরু থেকেই সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি এটি ভারতের অর্থনৈতিক উত্থানকে লক্ষ্য করে আন্তর্জাতিক স্তরের আক্রমণ এবং রাজনৈতিকভাবে বিষয়টিকে অতিরঞ্জিত করা হচ্ছে। বিজেপিও বিরোধীদের সমালোচনাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছে। রাহুল গান্ধী প্রশ্ন তোলেন কিভাবে কয়েক বছরের মধ্যে আদানি গ্রুপ ভারতের অন্যতম শক্তিশালী ব্যবসায়িক সাম্রাজ্যে পরিণত হলো। তিনি দাবি করেন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে আদানি গ্রুপের ব্যবসা, বিমানবন্দর, বিদ্যুৎ খনি, রিনিউয়েবল এনার্জি এবং ইনফ্রাস্ট্রাকচার সেক্টরে অস্বাভাবিক গতি বেড়েছে। বিরোধীদের মতে এই বৃদ্ধি শুধুমাত্র ব্যবসায়িক দক্ষতার ফল নয়, বরং সরকারের নীতিগত সহায়তাও বড় ভূমিকা নিয়েছে। রাহুল গান্ধী বিশেষ করে বিমানবন্দর বেসরকারীকরণ নিয়ে প্রশ্ন তুলেছেন। তার অভিযোগ, একসঙ্গে একাধিক এয়ারপোর্ট এমন একটি গোষ্ঠীর হাতে দেওয়া হয়েছে যাদের আগে এয়ারপোর্ট ম্যানেজমেন্টে বড় অভিজ্ঞতা ছিলই না। তার বক্তব্য, দেশের সম্পদ বন্ধুদের হাতে তুলে দেওয়া হচ্ছে। একইভাবে বন্দর, কয়লা খনি এবং বড় অবকাঠামো প্রকল্পেও আদানি গ্রুপের ক্রমবর্ধমান উপস্থিতিকে তিনি রাজনৈতিকভাবে ব্যবহার করেন। 2023 সালে হিন্ডেনবার্গ রিসার্চ রিপোর্ট প্রকাশের পর রাহুল গান্ধীর আক্রমণ আরও তীব্র হয়। সেই রিপোর্টে আদানি গ্রুপের বিরুদ্ধে শেয়ার কারসাজি ও আর্থিক অনিয়মের অভিযোগ ওঠে। এরপর রাহুল গান্ধী সংসদে সরাসরি প্রশ্ন তোলেন, প্রধানমন্ত্রী মোদী এবং গৌতম আদানির সম্পর্কটা ঠিক কি? তিনি জেপিসি তদন্তের দাবি তোলেন এবং বলেন দেশের সাধারণ মানুষের টাকা ঝুঁকির মধ্যে পড়েছে, কারণ এলআইসি ও এসবিআই এর মতো সরকারি সংস্থার বড় বিনিয়োগ আদানি গ্রুপের সঙ্গে যুক্ত। রাহুল গান্ধীর আরেকটি বড় রাজনৈতিক কৌশল হলো বিজেপিকে সুটপুটকি সরকার হিসেবে তুলে ধরা। তার বক্তব্য, বিজেপি সরকার কৃষক, শ্রমিক, ছোট ব্যবসায়ী বা মধ্যবিত্তের চেয়ে বড় কর্পোরেটরদের স্বার্থ রক্ষা করেছে। আদানিকে তিনি ন্যারেটিভের সবচেয়ে বড় প্রতীক হিসেবে ব্যবহার করেন। তবে এই গোটা ঘটনায় সবচেয়ে বড় প্রশ্ন উঠে এসেছে ভারতের কর্পোরেট রাজনীতি সম্পর্ক নিয়ে। বিরোধীরা বলছে কয়েকটি বড় কর্পোরেট গোষ্ঠীর হাতে অতিরিক্ত অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতা কেন্দ্রীভূত হচ্ছে। অন্যদিকে সরকার বলছে বড় বিনিয়োগ ও অবকাঠামো উন্নয়নের জন্য শক্তিশালী শিল্প গোষ্ঠী অপরিহার্য। ফলে আদানি বিতর্ক এখন আর শুধু একটি কোম্পানির আর্থিক মামলা নয়, এটি ভারতের রাজনীতি, অর্থনীতি, কর্পোরেট শক্তি এবং গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে এক বৃহত্তর জাতীয় বিতর্কে পরিণত হয়েছে। রাহুল গান্ধী এই বিষয়টিকে শুধু একটি ব্যবসায়িক বিতর্ক হিসেবে নয়, বরং রাষ্ট্র ক্ষমতা ও কর্পোরেট প্রভাবের যোগসাজশ হিসেবে তুলে ধরেন। তার দাবি ছিল ভারতের গণতন্ত্র তখনই দুর্বল হয় যখন রাজনৈতিক ক্ষমতা ও কর্পোরেট সম্পদ একে অপরের সঙ্গে অস্বাভাবিকভাবে জড়িয়ে পড়ে। তিনি জয়েন্ট পার্লামেন্টারি কমিটি বা জেপিসি তদন্তের দাবি জানান এবং প্রশ্ন করেন সরকার কেন এত ভয় পাচ্ছে তদন্তে যেতে, যদিও বিজেপি এবং আদানি গ্রুপ সমস্ত অভিযোগ অস্বীকার করে বলে এটি ভারতের অর্থনৈতিক অগ্রগতিকে থামানোর আন্তর্জাতিক ষড়যন্ত্র। রাহুল গান্ধীর আরেকটি বড় অভিযোগ ছিল সাধারণ মানুষের সঞ্চয়ের অর্থ এই কর্পোরেট ঘনিষ্ঠতার ঝুঁকির মধ্যে পড়েছে। তিনি এলআইসি ও এসবিআই এর মতো সরকারি সংস্থার বিনিয়োগ নিয়ে প্রশ্ন তোলেন। তার বক্তব্য ছিল দেশের সাধারণ মানুষের টাকা এমন কর্পোরেট গোষ্ঠীর সঙ্গে জড়িয়ে দেওয়া হয়েছে যাদের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে
রাজনৈতিকভাবে প্রশ্ন উঠেছে। এই বক্তব্য সাধারণ মধ্যবিত্তের মধ্যে ভয় ও উদ্বেগ তৈরি করতে রাজনৈতিকভাবে কার্যকর হয়েছিল। তবে ক্রনি ক্যাপিটালিজম নিয়ে রাহুল গান্ধীর আক্রমণ শুধু আদানিকে ঘিরে সীমাবদ্ধ নয়, নোটবন্দি এবং জিএসটি নিয়েও তিনি একই অভিযোগ তুলেছেন। তার মতে নোটবন্দি ভারতের অসংগঠিত অর্থনীতি, ছোট দোকানদার ও ক্ষুদ্র ব্যবসায়ীদের সবচেয়ে বেশি ক্ষতি করেছিল। কোটি কোটি ছোট ব্যবসা ধাক্কা খেয়েছিল, কিন্তু বড় কর্পোরেট কোম্পানিগুলি দ্রুতই ডিজিটাল ও সংগঠিত বাজার দখল করে ফেলে। জিএসটি সম্পর্কেও রাহুল গান্ধী দাবি করেন, জটিল কর ব্যবস্থা ছোট ব্যবসায়ীদের দুর্বল করেছে এবং বড় কোম্পানিগুলিকে আরো শক্তিশালী করেছে। তার ভাষায়, ভারতের অর্থনীতির মেরুদণ্ড এমএসএমই সেক্টর, কিন্তু সরকার তাদের ভেঙে দিয়েছে। কৃষক আন্দোলনের সময় রাহুল গান্ধী আবার একই ন্যারেটিভ সামনে আনেন। তার দাবি ছিল তিনটি কৃষি আইন আসলে বড় কর্পোরেট কোম্পানিগুলির জন্য কৃষিক্ষেত্র খুলে দেওয়ার পরিকল্পনা। তিনি অভিযোগ করেন, ভবিষ্যতে কৃষকরা নিজেদের জমিতে চাষ করলেও বাজারের নিয়ন্ত্রণ চলে যেত কয়েকটি বড় কোম্পানির হাতে। পাঞ্জাব ও হরিয়ানার কৃষকদের মধ্যে এই আশঙ্কা প্রবল হয়ে ওঠে। দীর্ঘ আন্দোলনের পর কেন্দ্র সরকার কৃষি আইন প্রত্যাহার করলে বিরোধীরা এটিকে বিজেপির রাজনৈতিক পরাজয় হিসেবে তুলে ধরে। বিমানবন্দর ও অবকাঠামো বেসরকারীকরণ নিয়েও রাহুল গান্ধীর সরব ছিলেন। তিনি প্রশ্ন তুলেন, কেন একসঙ্গে একাধিক বিমানবন্দর একটি নির্দিষ্ট ব্যবসায়িক গোষ্ঠীর হাতে তুলে দেওয়া হলো? কেন রাষ্ট্রায়ত্ত সম্পদ ধীরে ধীরে বেসরকারি কর্পোরেটের নিয়ন্ত্রণে যাচ্ছে? তার মতে এটি শুধু প্রাইভেটাইজেশন নয়, বরং দেশের সম্পদ বন্ধুদের হাতে তুলে দেওয়া। বিজেপি অবশ্য দাবি করে সমস্ত বরাদ্দ স্বচ্ছ নিলাম প্রক্রিয়ার মাধ্যমে হয়েছে এবং দেশের উন্নয়নের জন্য বেসরকারি বিনিয়োগ অত্যন্ত জরুরি। রাহুল গান্ধী কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। তার অভিযোগ, ইডি, সিবিআই ও ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। বিরোধী নেতাদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়া হলেও বড় কর্পোরেট গোষ্ঠীর ক্ষেত্রে একই কঠোরতা দেখা যায় না। এই বক্তব্যের মাধ্যমে তিনি ফিয়ার পলিটিক্স বা ভয়ের রাজনীতির ধারণা সামনে আনেন। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো মিডিয়া। রাহুল গান্ধী বহুবার অভিযোগ করেছেন যে ভারতের মূলধারার মিডিয়ার বড় অংশ কর্পোরেট প্রভাবাধীন হয়ে পড়েছে। তার দাবি, বড় কর্পোরেট গোষ্ঠীগুলি সংবাদ মাধ্যমের উপর প্রভাব বিস্তার করছে এবং তার ফলে সরকারের সমালোচনা কমে যাচ্ছে। তাই তিনি সোশ্যাল মিডিয়া, ইউটিউব এবং সরাসরি জনসংযোগকে বেশি গুরুত্ব দিতে শুরু করেন। তবে বিজেপির পাল্টা যুক্তিও যথেষ্ট শক্তিশালী। নরেন্দ্র মোদী সরকার দাবি করে ভারতের দ্রুত অর্থনৈতিক বৃদ্ধি, হাইওয়ে, এয়ারপোর্ট, ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার, সেমিকন্ডাক্টর ইনভেস্টমেন্ট এবং মেক ইন ইন্ডিয়া প্রকল্পের জন্য বড় শিল্পগোষ্ঠীর অংশগ্রহণ অপরিহার্য। বিজেপির মতে শক্তিশালী কর্পোরেট মানে বেশি বিনিয়োগ, কর্মসংস্থান ও উন্নয়ন। তারা আরও বললেন, কংগ্রেস আসলেই প্রকৃত ক্রনি ক্যাপিটালিজম ছিল। 2G স্পেকট্রাম, কোল অ্যালোকেশন এবং লাইসেন্স রাজ্যের মতো বিতর্ক তার প্রমাণ। এই বিতর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো, এটি এখন শুধুমাত্র অর্থনীতির প্রশ্ন নয়, বরং ভারতের গণতন্ত্রের চরিত্র নিয়ে এক আদর্শগত সংঘর্ষ। রাহুল গান্ধী বলতে চাইছেন, ভারতের সম্পদ ও রাষ্ট্র ক্ষমতা কয়েকজন ধনী ব্যবসায়ীর হাতে কেন্দ্রীভূত হচ্ছে। অন্যদিকে বিজেপি বলছে, বড় বিনিয়োগ ছাড়া ভারত বিশ্ব অর্থনীতির সঙ্গে প্রতিযোগিতা করতে পারবে না। 2026-এর রাজনীতিতে এই ন্যারেটিভ আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে, কারণ বেকারত্ব, মূল্যবৃদ্ধি, মধ্যবিত্তের আর্থিক চাপ এবং কৃষক অসন্তোষ, এই সব ইস্যুর সঙ্গে ক্রনি ক্যাপিটালিজম যুক্ত করে রাহুল গান্ধী বিজেপির বিরুদ্ধে বৃহত্তর রাজনৈতিক লড়াই গড়ে তুলতে চাইছেন। তিনি নিজেকে এমন এক বিরোধী নেতা হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছেন, যিনি কর্পোরেট শক্তির বিরুদ্ধে সাধারণ মানুষের পক্ষে দাঁড়াচ্ছেন। এখন দেখার বিষয়, এই ন্যারেটিভ সত্যি ভোটের রাজনীতিতে কতটা প্রভাব ফেলতে পারে এবং ভারতের রাজনৈতিক ভবিষ্যৎ কোন দিকে মোড় নেয়। শেষ পর্যন্ত প্রশ্ন কিন্তু একটাই নয়, প্রশ্ন অনেকগুলো। ভারতের অর্থনীতি কি সত্যি কয়েকটি বড় শিল্পগোষ্ঠীর হাতে কেন্দ্রীভূত হয়ে যাচ্ছে? নাম্বার 2, সরকার ও কর্পোরেটর সম্পর্ক কতটা স্বাভাবিক আর কতটা অস্বাভাবিক ঘনিষ্ঠ? নাম্বার 3, সাধারণ মানুষের টাকা ও রাষ্ট্রের সম্পদ কি নিরাপদ হাতে রয়েছে? নাম্বার 4, রাহুল গান্ধীর ঘনিষ্ঠ পুঁজিবাদ তত্ত্ব কি বাস্তবোদ্বেগ নাকি শুধু রাজনৈতিক কৌশল? 5 নম্বর প্রশ্ন, সবচেয়ে বড় প্রশ্ন এটা, উন্নয়নের নামে ভারত কি ধীরে ধীরে এমন এক ব্যবস্থার দিকে এগোচ্ছে যেখানে ক্ষমতা, অর্থনীতি, প্রভাব কয়েকজনের হাতেই সীমাবদ্ধ হয়ে পড়বে? এই প্রশ্নগুলোর উত্তরই ঠিক করবে 2026-এর রাজনীতির দিক। কারণ এই লড়াই শুধু নির্বাচন জেতার নয়, এটি ভারতের গণতন্ত্র, অর্থনীতি এবং সাধারণ মানুষের ভবিষ্যৎ নিয়ে এক বড় রাজনৈতিক যুদ্ধ। আজ এই পর্যন্তই। এমন আরও বিষয় জানতে অবশ্যই চোখ রাখুন দৈনিক সংবাদ অনলাইনের পর্দায়। লাইক, কমেন্ট আর শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু নামই যথেষ্ট।